আহ, আপনারা এসছেন, আমাদের পারিবারিক যারা আত্মীয় স্বজন আছেন এবং বাইরের কিছু আমন্ত্রিত অতিথি আছেন, প্রত্যেককে আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি এবং আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য তাদের অশেষ কৃতজ্ঞতা। আপনারা জানেন যে গত বছর জুন মাসে আমাদের মা প্রীতি রানী বাগচি প্রয়াত হয়েছিলেন। গত বছরও আমরা 28শে জুন তার স্মরণে একটি স্মরণ সভা অনুষ্ঠিত করেছিলাম। আজকেও 28শে জুন, এক বছর পরে তাকে স্মরণ করে আমরা একটি ছোট্ট পারিবারিক আয়োজন করেছি এবং সেই পারিবারিক আয়োজনে ঘটনাচক্রে আমরা এমন কিছু মানুষকে পেয়েছি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত। কেউ কেউ হয়তো মাকে চিনতেন না, কিন্তু তারা মানে কার্যত আমার ব্যক্তিগত আহ্বানে তারা সাড়া দিয়েছেন। তাদেরকে আমি আবার অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মূল অনুষ্ঠানে যাব, তার আগে আহ, আনুষ্ঠানিক হিসেবে Innantu Vishne Suputra Aile Dhama Divyani Prastu Vedahametam Purusham Aditya Varnam Tamasut Parastat त्वमेव विदित्वा मृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय শোনো শোনো সুরলোকবাসী, অমৃতের যে আছো সন্তান, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান। তখন বরণ তিনি আধারের পারে যিনি, তাহারে জানিয়া জীব মরণ এড়ায়। নিস্তার লাভের আর নাহি রে উপায়। तद्ज्ञेयं नित्यमेवात्मसंस्थं नातः परं वेदितव्यं हि किञ्चित्। सम्प्राप्यैनमृषयो ज्ञानतृप्ता कृतात्मानो वीतरागा प्रशान्ता। त्वमेव विदित्वा मृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय।
নিত্য যিনি রয়েছেন আপনাতে পরিভর, জানতার জানিবার কি আছে তাহার পর, যাহারে পাইয়া জ্ঞান পরিতৃপ্ত ঋষিগণ, কৃতার্থ বিগত প্রাপ নির্লিপ্ত প্রশান্ত মন, তাহারে জানিয়া জীব মরণ ছাড়ায়, নিস্তার লাভের আর নাহি রে উপায়। यस्यायमस्मिन्नाकाशे तेजमय अमृतमय पुरुषः सर्वानुभूः, यस्यायमस्मिन्नात्मनि तेजोमय अमृतमय पुरुषः सर्वानुभूः, तमेव विदित्वा किमेत्युमेति नान्यथा विद्यते अयनाय, नान्यपन्था विद्यते अयनाय, नान्यपन्था विद्यते अयनाय। তেজময় পুরুষ অমৃতময় সদ্বুদ্ধ মহা, আকাশে আকায় যিনি সমভাবে সদা বিদ্যমান, তাহারে জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভের আর নাহি রে উপায়, তাহারে জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভের আর নাহি রে উপায়। আমরা শ্বেতাশ্বেতর উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম শ্লোকটি শুনলাম। এটি অনুবাদ রবীন্দ্রনাথ করেছিলেন এবং সুরারোপও রবীন্দ্রনাথ করেছিলেন। সুবিনয় রায়ের কণ্ঠে আমরা এই উপনিষদের স্তোত্রটা শুনলাম। এরপরে আমরা মূল অনুষ্ঠানে যাব। আমাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ আমাদের মামা প্রণব সান্যাল উপস্থিত আছেন, যিনি এই মুহূর্তে আমাদের পরিবারের সর্ব বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ এবং আমাদের অভিভাবক। আজকের অনুষ্ঠানে তাকেই আমি প্রথম এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার অনুরোধ করছি। তারপরে আমাদের পরপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, সেখানে তারা পারফর্ম করবেন। আমি ছোট মামা প্রণব সান্যালকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ওনার মাইক্রোফোনটা মিউট করা আছে, মুখ নাড়ছেন, কোনো শব্দ শোনা যাচ্ছে না। মাইক্রোফোনটা অন করতে বলুন। আমাদের মধ্যে পার্থ দাশগুপ্ত জয়েন করেছেন। পার্থ, আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। আমি বলছি যে ওনার মাইক্রোফোনটা মিউট করা আছে, উনি অনেক কথা বলছেন কিন্তু কিছু শোনা যাচ্ছে না। ওনাকে বলুন মাইক্রোফোনটা অন করতে।
ঠিক আছে? এবার ঠিক হয়েছে? আচ্ছা, নমস্কার। আজকে প্রীতি রানী বাগচির প্রথম মৃত্যুবার্ষিকী। আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি কয়েকটি কথা বলছি। আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের শ্রদ্ধেয় প্রীতি রানী বাগচি আমাদের ভালোবাসার ফুলদি। আজ প্রথম বাৎসরিক স্মরণ অনুষ্ঠান দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কিন্তু মনে হয় এই তো সেদিনের কথা। মানুষ মরণশীল, তাকে একদিন চলে যেতেই হয়, এই চিরন্তন সত্যটি আমরা সবাই জানি। কিন্তু কিছু মানুষের চলে যাওয়া আমাদের জীবনে এমন এক শূন্যতা তৈরি করে যা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তিনি আজ আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু তার স্নেহ, ভালোবাসা, আদর্শ এবং সুন্দর স্মৃতিগুলো আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে। তিনি আমাদের যা কিছু শিখিয়ে গেছেন, যে সততা ও ভালোবাসার পথ দেখিয়ে গেছেন, তাই এখন আমাদের পথ চলার একমাত্র পাথেয়। তার হাসি মুখ, তার কথা বলার ধরন এবং তার সেই নিঃস্বার্থ ভালোবাসা আমরা কোনোদিন ভুলব না। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই মিলে তার আত্মার চিরশান্তি ও নিরন্তর মুক্তির জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি। ঈশ্বর যেন তাকে পরপারে শান্তিতে ও শান্তিময় আলোতে রাখেন। নমস্কার। আমরা প্রণব সান্যাল আমার মামার বক্তব্য শুনলাম। এরপরে আজকে আমি প্রথমেই বলেছি যে আমরা বেশ কয়েকজন আমন্ত্রিত ব্যক্তিকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে ডেকেছি এবং তারা সানন্দে সাড়া দিয়েছেন। এরকমই একজন হচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন বন্দ্যোপাধ্যায় বালিতে থাকেন। উনি নিজেকে সঙ্গীতজীবী বলতে ভালোবাসেন এবং বালি সাধারণ গ্রন্থাগারের সদস্য হিসেবে সেখানে যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে উনি প্রায় একজন নিয়মিত শিল্পী এবং আমি ওর গানের খুব ভক্ত। সেই সূত্রে ওর অনেকবার অনেক অনুষ্ঠানে গান আমি শুনেছি। সেই জন্য আমি আমার অনুরোধ করেছিলাম যে আজকে যদি উনি দুটি গান পরিবেশন করতে পারেন। আমি সায়নকে অনুরোধ করব যে আপনি আপনার পরিবেশনা শুরু করুন। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমি প্রবুদ্ধ দাকে চিনি খুব ভালো করে এবং আমি ওনার পরিবারের কাউকেই প্রায় চিনি না। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছেন, তাকেও চিনি, সে হচ্ছে অনুমিতা দি। আর খুব বেশি কাউকে চিনি না। যাই হোক, তো ওনার আত্মার শান্তি কামনা করছি আমি। সে শুরু করছি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান। পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকে কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন
পথে চলে যেতে যেতে সহসা দারুণ দুঃখ কাপে সকল ভুবন যাবে কাপে ভুবন যাবে কাপে সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যাবে ছিন্ন মৃত্যু আঘাত লাগে প্রাণে কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে ধন্যবাদ। আমি কি আরেকটা গাইবো প্রবীরদা? করবেন? অবশ্যই অবশ্যই। আজি গোধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারা বেলা অকারণ পুলকে আখি ভাসে জলে আজি গোধূলি লগনে অধীর পবনে তার উত্তরীয় দূরের পর শন দিল কি রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা বনে বনে আজি একই কানা কানি কিসের বারতা ওরা পেয়েছে না জানি কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে সে আসিবে আমার মন বলে আজি গোধূলি লগনে। অনেক ধন্যবাদ সায়ন আপনাকে আমাদের সঙ্গে আমাদের গান শোনানোর জন্য, আমাদের অনুরোধ রাখার জন্য। অশেষ কৃতজ্ঞতা জানাই আপনাকে। এরপরে আমরা আমার মায়ের কিছু পুরনো ছবির স্লাইড এখানে দেখানোর চেষ্টা করব স্ক্রিনে। বিভিন্ন সময় বিভিন্ন ছবির একটা স্লাইড আমরা তৈরি করেছি, সেটা আমি আমার ভাইকে বলবো, পল্লবকে বলবো ও যদি একটু আমাদের শেয়ার করে। আচ্ছা, ইন্দিরা বৌদি কি জয়েন করেছেন?
না, ইন্দিরা বৌদির জ্বর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে একটু স্লাইডটা দেখি, তারপরে আমরা পরের অনুষ্ঠানে যাব। এটা মায়ের 80 বছরের জন্মদিনে দেওয়া কেক। আমরা মায়ের বিভিন্ন সময়ের ছবি দেখলাম। জীবনানন্দ লিখেছিলেন, মানুষের মৃত্যুর পর তবুও মানব থেকে যায়। এই ছবিগুলো দেখতে দেখতে সেটাই মনে হলো যে মানুষের মৃত্যুর পর তবুও মানব থেকে যায়। যাই হোক, আমরা এবারে আমাদের মাইমা অর্থাৎ মিলি সান্যাল, মাইমাকে আমরা গান করার জন্য বলবো। তুমি এবার আমাদের একটা গান শোনাও। উপরে রাখো। প্রভুজিকে জানাই শতকোটি এটা মিউট হয়ে গেছে, মাইমারটা আনমিউট করতে হবে। ডক্টর প্রতনু সাহা আমাদের মধ্যে জয়েন করেছেন। তো প্রতনু, শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই।
আচ্ছা, হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে, তাহলে আমরা পরের অনুষ্ঠানে যেতে পারি, ততক্ষণে মাইমা তাহলে ওটা ফিক্স করে নিতে পারে। আনমিউট করা হয়নি বলে এবারে হয়ে গেছে, ও তো এসে গেছে, আনমিউটটা হয়নি। এবারে হয়ে গেছে, আমারটা হয়েছে। এবারে হয়ে গেছে, এবারে হয়ে গেছে। হ্যাঁ, করো না। ছোট মামা তোমারটা অফ করতে হবে, দুটো একসাথে হচ্ছে, হামিং হচ্ছে। কি হচ্ছে? এইটা অফ করতে হবে। হচ্ছে না। পল্লব তুই হোস্ট হিসেবে একটা অফ করে দে, মিউট করে দে একটা হোস্ট হিসেবে। তুমি ধরে রাখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এইটা অফ করে দে। ঠিক আছে এবারে? হ্যাঁ, এইটা মিউট করতে হবে, নীলি জার্নালটা মিউট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার করো। করা আছে, আনমিউট করা আছে, মামিরটা মিউট করা আছে। না, ওটা অন্য ফোনে চলে গেছে। করো, এবারে করো। অন্য ফোন দিয়েছি, আমার ফোনটা দিয়েছি। হ্যাঁ ঠিক ওটা আছে, থেকে করো, ওটা থেকে করো। প্রণব সান্যালের ফোনটা অন আছে, প্রণব সান্যালের ফোনটা থেকে করো। আচ্ছা। আমার সকল দুঃখের আমার পূজা হয়নি আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবা যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন মাঝে শেষের ছায়ায় পাখিরা যায় আপন মাঝে আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবা হরে কথা বাগুল কথা পাঠাবে মাঝে আজ
হ্যাঁ মাইমা, আমরা তোমাকে দেখতে পেলাম না, তোমার কণ্ঠ শুনতে পেলাম। যাই হোক, ভালো লাগলো। এবারে আমরা আমাদের মেজদা কল্যাণ সান্যাল বর্ধমানে থাকেন, মেজদাকে কিছু সংক্ষিপ্ত ভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে আমার যথাযথ অভিবাদন জানিয়ে আমি খারাপ বস একটুখানি থাকলেই তো হয়েছে, ওইখানেই তোকে রাখতে হবে। যার স্মৃতিচারণার জন্য আজকের এই ব্যবস্থা করা হয়েছে, প্রীতিরানী বাগচি, তিনি আমার পিসিমা ছিলেন, অর্থাৎ আমি তার ঠিক পরের প্রজন্মের একজন মানুষ। আমার শৈশব, আমার কৈশোর এই একই শহরে, যেখানে উনিও ছিলেন, উনি বড় হয়েছেন, সেখানেই আমারও সারা জীবন প্রায় কেটেছে। আমি ওর প্রতি আমার শ্রদ্ধা, আমার প্রণাম আরেকবার জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠান তার ব্যবস্থা পার্থপল্লব করেছে, আমি সাধুবাদ জানাচ্ছি। আমার উপস্থিত থাকার সুযোগ পেয়েছি আমি, সেটাও আমার কাছে একটা বড় ব্যাপার। এবং সব থেকে বড় কথা, যে ভাবে এই অনুষ্ঠানটি হচ্ছে তাতে আমাদের পক্ষে সহজেই সেটা উপস্থিত থাকা সম্ভব হয়েছে। আমরা ফুল পিসিমা বলতাম। ফুল পিসিমা আমাদের কাছে ছিলেন একজন অত্যন্ত বড় মাপের মানুষ। এমনিতে দূরত্ব কিছু তিনি রেখে চলতেন এমন না, বয়সের দিক থেকে পার্থক্যটাও আমাদের সঙ্গে যথেষ্ট ছিল, কিন্তু একটা সুন্দর সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা আমার শৈশব কৈশোরে ছিল, থাকার সুযোগ ছিল। এবং একেবারে শেষের দিকে, মানে আমি বিশেষভাবে ওর মৃত্যুর আগে বেশ কয়েক বছর সঙ্গে নিয়মিত আমার দীর্ঘ সময় অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে।
আমি সেখান থেকে অনেক সমৃদ্ধ হয়েছি, অনেক শিখেছি। এই বয়সেও আমিও দেখতে দেখতে 7টা দশক পার করে দিয়েছি জীবনের। কিন্তু সেই পরিণত বয়সেও আমি তার সঙ্গে যখন কথা বলতাম প্রতিদিন, তখন কিছু শেখার উপকরণ পেতাম। এবং আমার সব থেকে বড় যেটা ভালো লাগতো, আমরা সাধারণভাবে আমাদের এই বাঙালি সমাজে মায়েদের যেমন ভাবে সাধারণত দেখে থাকি, উনি ছিলেন তাদের মধ্যে একজন বিরল ব্যতিক্রম, একজন আপাতমস্তক আধুনিক মানুষ বলতে যা বোঝায় তেমন ছিলেন। কিন্তু তার কোনো দেখানেপনা ছিল না। কথায় বার্তায়, আলাপ আলোচনায়, বিভিন্ন বিষয়ের উপস্থাপনা এবং বহু বিষয়ে তার অবাধ বিচরণ, অবাধ যাতায়াতের যে বিষয়টি আমি দেখেছিলাম, তাতে আমার মনে হয়েছিল যে এমন একজন মানুষ কিন্তু আসলে তার প্রধান পরিচয়টা হচ্ছে তিনি শিক্ষিকা, তিনি শেখান। তিনি সব ধরনের মানুষকে, সব বয়সের মানুষকে যত শিক্ষা দেওয়ার ক্ষমতা ধরেন, আমরা বোধহয় তা শিখতে ঠিক পারি না বা নিতে পারি না। এরকম মানুষ সত্যি যত সমাজে থাকেন, ঘটনাচক্রে আমার একেবারে কাছের মানুষ ছিলেন, বা আমার পিসিমা হিসাবে তার কাছে আসার সুযোগও আমার হতো। কিন্তু এরকম মানুষ যত মানুষের সমাজে থাকবে, সমাজটা তত সমৃদ্ধ হবে। ফলে তার চলে যাওয়া, এটা কিন্তু আমাদের পরিবারের পক্ষে ক্ষতি তো বটেই, সমাজের পক্ষে ক্ষতি। সেই ক্ষতি আমার কাকা প্রণব সান্যাল তিনি বলতে গিয়ে বলেছেন যে সবাইকেই চলে যেতে হবে, ফলে সেই ক্ষতিটা তো মেনেও নিতে হয়, আমাদের কোনো উপায় থাকে না। কিন্তু সেই ক্ষতি মেনে নিয়েও চলে যাওয়ার মোটামুটি ভাবে 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আজও আমার মনে হয় যে আমি বোধহয় কিছু হারাই, প্রতিদিন কিছু হারাই। মাঝে সাঝেই তার সঙ্গে যে কথা হতো, সেই কথা না বলার যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা আমি ঠিক মেনে নিতে পারি না। এই কথা কটি বলে আমি তার প্রতি আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মেজদা, তোমার বক্তব্য রাখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে সন্ধ্যেবেলা গতবারেও তুমি এসেছিলে, এবারেও তোমাকে আমরা পেলাম। ভবিষ্যতে যদি আমরা কখনো কিছু করি, তখন তোমাকে নিশ্চয়ই আমরা পাবো বলে আশা করছি। হ্যাঁ, আমার কাছে সেটা একটা প্রাপ্তি হবে। আমরা এবার গানে যাব। আমাদের আরেকজন আমন্ত্রিত আছেন, রিয়া। রিয়া ঘোষ এবারে তার পরিবেশন করবেন তার গান। রিয়া 3 বছর বয়স থেকে গান শিখছেন। রবীন্দ্রসঙ্গীত সমেত ক্লাসিক্যাল, নজরুল গীতি এবং অন্যান্য অনেক ধরনের গান তিনি শিখেছেন এবং এখন তিনি কুসুম কুঞ্জ বলে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সেখানে তিনি গান শেখেন এবং একই সঙ্গে বাতিঘর বলে একটি সংস্থা, সেখানেও তিনি গান বাচ্চাদের শেখান। রিয়ার সাথে আমার পরিচয় হয় রবি রশ্মি স্টাডি সার্কেল, একটি স্টাডি সার্কেল হয় যেখানে রবীন্দ্রনাথের গানের চর্চা হয়, রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনা হয়। সেই স্টাডি সার্কেলে আমি সদস্য এবং সেখানে রিয়া নিয়মিত শিল্পী এবং রিয়ার গান দিয়েই সেই অনুষ্ঠান শুরু হয়। সেই সূত্রে রিয়াকে আমি অনুরোধ করেছিলাম যে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। রিয়া এসেছে, তার জন্য আমি খুব কৃতজ্ঞ। রিয়া, আমি আপনাকে বলছি, আপনি আপনার পরিবেশনা শুরু করুন। অডিওটা একবার চেক করে নেওয়া দরকার, শোনা যাচ্ছে না ওনার কোনো। না, এখনো শোনা যাচ্ছে না।
আমারটা তো ওরা দেখতেই পেল না, তো সব সময় চলে গেল। রিয়া, কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? না, উনি হয়তো বেরিয়ে গেছিলেন, ওনাকে আমি আবার অ্যাডমিট করালাম। নমস্কার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শোনা যাচ্ছে। আচ্ছা। উপস্থিত সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আহ, আজ এই স্মরণ সভায় সঙ্গীত পরিবেশনের যে সস্নেহ আমন্ত্রণ পেয়েছি প্রবুদ্ধ স্যারের কাছ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ওনাকে। ওনার প্রয়াতা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রবীন্দ্রসঙ্গীতের ডালি থেকে দুটি পুষ্প চয়ন করে আজ ওনার উদ্দেশ্যে নিবেদন করছি আমি। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারে নিশিদিন কাঁদিতাই, অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায়
রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি প্রিয়জনের হারানোর শোক সহনীয় করতে আমাদের কবি চিরকালের আশ্রয়স্থল। তার প্রদর্শিত পথেই শোক রূপান্তরিত হয় শক্তিতে, আর সেই শক্তিকেই অবলম্বন করে আমরা একটু একটু করে আমাদের এগিয়ে চলা আলোর অভিমুখে। কবি বারংবার আমাদের শিখিয়েছেন যে দুঃখ নয়, শোক নয়, শুধু পরমাত্মার সঙ্গে মিলনেই চিরশান্তি এবং মুক্তি লাভ সম্ভব। তাই ঈশ্বরের এই অনন্ত সুখ দুঃখের তরঙ্গলীলায় তরঙ্গায়িত হয়ে আমরা যেন সেই চিরশান্তি এবং মুক্তির পথে অগ্রসর হই। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরের হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। অসামান্য রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনি একটু আগে জানিয়েছেন আপনার বোধহয় একটু পারিবারিক ব্যস্ততা আছে, তো আপনি সেক্ষেত্রে আপনার আপনার যে ওইখানে আপনার যেতে পারেন, মানে আপনি তো ইচ্ছে করলে থাকতেও পারেন, আপনি লিখেছেন আমাদের যে আপনার একটা ব্যস্ততা আছে, তো আমাদের হ্যাঁ। সঙ্গে যেটুকু সময় থাকলেন আমরা আপনাদের অনেক আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। সকলকে প্রণাম জানিয়ে আমি হ্যাঁ। বিদায় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমরা চলে যাব কবিতা পাঠে। আমি অনুরোধ করব অনুমিতা ভট্টাচার্য। অনুমিতা ভট্টাচার্য সাধারণভাবে বালি সাধারণ গ্রন্থাগারের সঙ্গে সূত্রে আমার সঙ্গে ওর যোগাযোগ, এবং তাছাড়াও আমার বাড়িতে উনি আগের বারও এসেছিলেন মায়ের স্মরণ সভায়, তার আগে মাকে উনি দেখতেও এসেছিলেন। কার্যত ওনার সাথে একটা পারিবারিক সম্পর্ক আমার হয়ে গেছে। তো আমি একই সঙ্গে উনি খুব ভালো আবৃত্তি করেন, পাঠ করেন, শ্রুতি নাটকও করেন। তো আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আজকে মায়ের স্মরণে যে অনুষ্ঠান তাকে সেখানে ওনাকে কিছু পরিবেশন করার জন্য। আমি অনুমিতাকে রিকোয়েস্ট করব যে আপনি আপনার পরিবেশনাটা রাখুন।
সঙ্গে বোধহয় অনুমিতা মেয়েকেও দেখা যাচ্ছে, মুনিয়া। হ্যাঁ, তুমিও থাকো আমাদের সাথে। হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছে আমার গলাটা? একদম একদম। প্রায় 1 বছর হয়ে গেল দেখতে দেখতে যে আমাদের প্রীতি মাসিমা আমাদের ছেড়ে চলে গেছেন। তো চলে তো গেছেন, চলে যাওয়া মানুষ তো আর ফিরে আসে না, কিন্তু তার স্মৃতি বারে বারেই ফিরে আসে। আজ এমনই একটি স্মৃতিচারণের দিন। আর প্রবুদ্ধবাবু তো বললেন, আমার সঙ্গে মাসিমার পরিচয় ছিল, আবার পরিচয়ের একটা মাধ্যম ছিলেন প্রবুদ্ধবাবু এবং আমাদের বালি সাধারণ গ্রন্থাগার। ওই গ্রন্থাগারের উনি সদস্য ছিলেন, বই পড়তে খুব ভালোবাসতেন। বেশি কথা এখন বলছি না, আজকে ওনাকে শ্রদ্ধা জানিয়ে, ওনাকে স্মরণ করে রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখে পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে কি পাঁচড়গুলো উঠলো কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ফুলে ঝাপাই তাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার। অসামান্য অনুমিতা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য এবং আপনার পরিবেশনার জন্য। আর সম্ভবত আমি যদি খুব ভুল না বলি, মুনিয়া বোধহয় আপনাকে টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে আপনার পরিবেশনা খুব ভালো হয়েছে। আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এবার পরের পর্যায়ে যাচ্ছি। আমরা এবারে গৌতম দা মানে সজল দাকে একটু ডাকছি। সজল দা, তুমি যদি কিছু বলো একটু সংক্ষিপ্ত ভাবে আমাদের আজকে অনুষ্ঠানকে স্মরণ করে। তোমার সাথেও মায়ের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই বিষয়ে যদি তুমি অল্প কিছু কথা বলো সেটা আমরা শুনবো, তারপরে আমরা তারপরে পর্যায়ে যাব। শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ঠিক আছে, অডিও ঠিক আছে, বলো। ঠিক আছে, ঠিক আছে। পল্লব দুজন যে উদ্যোগ আজকে নিয়েছে সেটা তো আমার কাছে অত্যন্ত অভাবনীয়, যে প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করা যায়। আমি আজকে অন্তত সমৃদ্ধ হলাম। তো ফুলমাসি যার স্মৃতিতে আজকে এই অনুষ্ঠান, তিনি তো আমার মায়ের মতোই, বা এক প্রকার আমার মায়ের কাছাকাছি। মাকে মাসি, এই মাসি বলতাম, সুতরাং মাসি মায়েরই একটা অংশ। তো আজকে আমার কাছে খুব কঠিন কাজ মায়ের স্মৃতিচারণা করা। মানে আমি ভেবে পাচ্ছিলাম না সকাল থেকে যে কি বলবো। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছিল যে মায়ের সম্ভাব্য জীবনের প্রতিটি অংশকে স্মৃতিতে তুলে আনা, মুখে ভাষায় প্রকাশ করা, এটা খুব কঠিন কাজ। তো এটা ওই ছোটবেলায় আমরা শুনতাম যে মাতৃদুগ্ধের বোধহয় কোনো বর্ণনা হয় না, তার স্বাদের কোনো বর্ণনা হয় না। এবং মায়ের মাতৃসুলভ কাউকে পেলে পরে তার স্মৃতিচারণ করা খুব কঠিন কাজ। আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ জীবিতকালে যতটা গুড ফরচুন অর্জন করেন তারা রেখে যান আমাদের জন্যই, পরবর্তী প্রজন্মের জন্যই। এবং রেখে যাওয়ার ফলে আমার মনে হয়েছে আজকের দিনে এই এতগুলো মানুষ, যাদের কাউকে চিনি না, এইভাবে যে জুতোবদ্ধ করে দেওয়া, এটা কোথাও একটা আমার কাছে মানে অভিনব ব্যাপার। মায়েদের স্মৃতির কথা ভাবলে পরে এটা একটা মানে আমার কাছে খুব অসম্ভব কিছু ব্যাপার, যে মায়েরা এইভাবেই বোধহয় থেকে যান আমাদের মধ্যে। মানুষের হয়তো মৃত্যু হয় না, তারা থেকে যান। আজকে তাকে সামনে বসিয়েই হয়তো আমরা তার কথা বলছি। খুব বেশি কথা বলার জায়গায় আমি নেই, কারণ আমি সেই অর্থে খুব ভালোই জনগণ স্মৃতিচারণা করতে আমি অভ্যস্ত নই। তারপরে মিডিয়া ব্যাপারটা তো আছেই। তা আমি গতকাল রাতে মাসির মনে করে একটা বিমূর্ত ছবি আঁকার চেষ্টা করেছিলাম আমার ক্ষুদ্র কলমে। আমি হয়তো সেটাই পড়ে শোনাতে পারি। চেষ্টা করছি আমি তাকে মাসিকে যেভাবে স্মরণ করতে পারি। একটি ছোট্ট কবিতার মতো লিখেছিলাম। পদ্ম আঁকার ঘর। একটু আগেই বজ্রপাতে আলো নিভে গেছে, ঘর যেন শূন্য কোটর, প্রজাপতির পাখার শব্দও যেন কানে বাজে, শোনা যায় পাপড়ি খসে পড়ার শব্দ। অজানা কেউ যেন পিছন থেকে হাঁক দিয়েছিল, তরি ভাসাও বলে। ওই ফাঁকে শুনেও ফেলেছিল সে ডাক, কাউকে কিছু না জানিয়ে শটান সারা দিলে ঘাটের দিকে পা ফেলে।
হাতের 10 আঙুলে যে কবিতা তুমি লিখতে, আশ্চর্য সব দরজা খুলে দেওয়ার, বুকের খাঁচায় সহস্র রঙের মন নিয়ে যে তুমি বাগান সাজাতে টাপুর টুপুর ইচ্ছে নিয়ে, সেই তুমি হঠাৎ কোন সাহসে ভেসে যাওয়ার হাল ধরলে? এভাবে কে ডাকলো তোমাকে? ঈশ্বর? তাকে তো আমরা বিশ্বাস অবিশ্বাস করি আমাদেরই সুবিধা মতো। এসব তোমারই শেখানো কথা। আজ কি করে সব মলাটবন্দি ফাঁকা নকশা হয়ে গেল? এখন এই অন্ধকার কোটরে বসে বুঝবো কি করে রাতের গভীরতা? কোথায় খুঁজে পাবো সেই প্রদীপ যে পুড়ে খাক হয় তবু নেভে না? রাতে বাঁধা নৌকা খুলে যত দূরে চলে যাচ্ছ, পাড় ভাঙার শব্দে আমার ঘর তত কেঁপে উঠছে। এই দহনকালে দুহাতে ধরিয়ে দিয়ে গেলে কেন অসহনীয় আগুনের বরফ? এইটুকুই থাক মাসের জন্য। অত্যন্ত সুন্দর। আমি তো ভাবতেই পারিনি গতকাল 9:45 তোমার সাথে আমার শেষ ফোনে কথা হয়েছে, এবং তারপরে তুমি জানতে চাইলে যে কিভাবে কি হবে। তারপরে সারা রাত্রি এবং আজকে সকালের মধ্যে যে এমন একটি চমৎকার লেখা তুমি আমাদের শোনালে, সেটা আমরা যথেষ্ট বিস্মিত এবং অবশ্যই মুগ্ধ। আমরা অবশ্যই তোমাকে আর আলাদা করে কি ধন্যবাদ জানাবো, তুমি তো আমাদের পরিবারেরই লোক। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি গোপাকে। গোপা দাস আমাদের অনেক দিনের বন্ধু। মাঝখানে তার সাথে যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু আবার অনেক দিন হলো তার সাথে যোগাযোগ আমার স্থাপিত হয়েছে। গোপা প্রায় 1993-94 থেকে আমাদের সঙ্গে যুক্ত, এবং গোপা নিজে নাচ এবং আবৃত্তি এর সঙ্গে যুক্ত, এবং যে রবিরশ্মি স্টাডি সার্কেল যেটার কথা বলছিলাম, ওই তার প্রাণ পুরুষ আর কি করে বলি, প্রাণ মানবী বলি, সুতরাং ওর উদ্যোগেই হয়। গোপাকে আমি আমন্ত্রণ করছি, তোমার যে পরিবেশনা আছে সেই পরিবেশনাটি তুমি আমাদের সামনে উপস্থাপন করো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রবুদ্ধ, এবং আমি অনুমান করছি তোমার ভাই প্রদীপ। একদমই। নমস্কার। আমার সঙ্গে প্রদীপ্তর আলাপ হয়নি, তবে ওর অনেক কথা আমি শুনেছি, আর আমার সঙ্গে মাসিমার আলাপ ছিল। তোমরা যখন শেওড়াফুলিতে থাকতে, আমরা স্কুলের বন্ধুরা মিলে তোমাদের বাড়ি গেলাম। আমার স্পষ্ট মনে আছে, মাসিমা আমাদের খুব আদর আপ্যায়ন করলেন, নিজ হাতে পরিবেশন করে খাওয়ালেন, এবং ওনার অনেক গুণের মধ্যে ওটা একটা, যে উনি খুব ভালো রান্না করতে পারতেন, আর সমস্ত কাজই খুব পরিপাটি এবং নিখুঁত। তো মাসিমা আজকে চলে গেছেন, কিন্তু উনি প্রদীপ্ত এবং প্রবুদ্ধর মতো দুজন ভালো সন্তানকে রেখে গেছেন ওনার প্রতিভু হিসেবে, এবং ওদের সঙ্গে যারা পরিচিত তারা ওদের মধ্যে দিয়ে নিশ্চয়ই মাসিমার শিক্ষা দীক্ষা এবং তার যে প্রভাব সেটাকে অনুভব করে। তো আমাকে প্রবুদ্ধ যখন অনুরোধ করলো, তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হলাম। তো এই অনুষ্ঠানে এবং এসে আমি নিজেও, আমার খুব সমৃদ্ধ লাগছে, সুন্দর হচ্ছে অনুষ্ঠানটি। তার মধ্যে আমার আজকের নিবেদন কবি জীবনানন্দ দাশ রচিত নির্জন স্বাক্ষর। তুমি তো জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে,
যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার, তোমার এই জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারই কি শান্তি দেবে? আমি ঝরে যাব তবু জীবন অগাধ, তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে, রয়েছে সবুজ মাঠে ঘাসে, আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে। জীবনের রং তবু ফলানো কি হয়, এইসব ছুঁয়েছে নে সে এক বিস্ময়। পৃথিবীতে নাই তাহা, আকাশেও নাই তার স্থল, চেনে নাই তারে ওই সমুদ্রের জল। রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের শনে, তারে আমি পাই নাই কোনো এক মানুষের মনে, কোনো এক মানুষের তরে। যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে, নক্ষত্রের চেয়ে আরো এক নিঃশব্দ আসনে, কোনো এক মানুষের তরে, কোনো এক মানুষের মনে। একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে, ভুলে যায় কথা। যে আগুন উঠেছিল তাদের চোখের তরে জ্বলে, নিভে যায় ডুবে যায় তারা যায় স্খলে। নতুন আকাঙ্ক্ষা আসে, চলে আসে নতুন সময়, পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয়, নতুনেরা আসিতেছে বলে। আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্খলে, কোনো এক মানুষের তরে, যেই প্রেম জ্বালাইছি পুরোহিত হয়ে তার বুকের উপরে। আমি সেই পুরোহিত, সেই পুরোহিত, যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে। যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে। যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো। জানিয়াছো তুমি এক নিশ্চয়তা, হয়েছ নিশ্চয়। হয়ে যায় আকাশের তলে কত আলো আগুনের ক্ষয়, কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত, তবুও তোমার বুকে লাগে নাই শীত। যে নক্ষত্র ঝরে যায় তার, যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার। জীবনের স্বাদ লয়ে জেগে আছো, তবু মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি। তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো, তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয়। নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে, ক্লান্ত হয়ে শিশিরের মতন শব্দ করে। জানো না কো তুমি তার স্বাদ, তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার, তোমার আকাশ আলো জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল।
আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই? শুধু তার স্বাদ তোমারই কি শান্তি দেবে? আমি চলে যাব তবু জীবন অগাধ, তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। এইটুকুই মাসিমার স্মৃতির উদ্দেশ্যে আমার নিবেদন। খুব ভালো হয়েছে গোপা। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য এবং আমাদের অনুরোধ রাখার জন্য। না, আমাকে ধন্যবাদ জানাবার দরকার নেই। আমি নিজেই খুব মানে কি বলবো, আনন্দিত। এই অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত তো বলা যায় না, আমি কিন্তু খুব ফুলফিলিং লাগছে তোমাদের সঙ্গে থাকতে পেরে। অনেক ধন্যবাদ, অনেক। আমি প্রথম থেকেই শুনছি আর খুব ভালো লাগছে। আচ্ছা, পরে কখনো আবার যদি আমরা আবার স্মরণ সভা করি তোমাকে নিশ্চয়ই হ্যাঁ, ডাকবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, আমাদের মধ্যে আমাদের আরেক দাদা, আমাদের প্রায় পারিবারিক বন্ধু পার্থপ্রতিম রায়, তাকে আমরা আজকে আমন্ত্রণ করেছিলাম, তিনি আসবেন জানিয়েও ছিলেন, কিন্তু তার বাড়িতে একটি আত্মীয় বিয়োগ হয়েছে, ফলে তিনি তাকে একটু দূরে আসানসোলে চলে যেতে হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি যে কবিতা দুটি বলবেন বলে আমাদের এখানে স্থির করে রেখেছিলেন, তিনি আমাকে কালকে রাত্রিবেলা সেই কবিতা দুটি রেকর্ড করে পাঠিয়ে দিয়েছেন। আমি তিনি এখানে নেই, তাকে আমি আর কৃতজ্ঞতা জানানোর জায়গা নেই, কিন্তু আমার দায়িত্ব তার সেই রেকর্ডেড কবিতা দুটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। তারপরে আমরা পরের অনুষ্ঠানে যাব, আপনারা শুনুন। প্রথম কবিতাটি জীবনানন্দ দাশের, শোনা যাচ্ছে? আমি যদি কোনোদিন। আমি যদি কোনোদিন যাই এই আলো অন্ধকার ছেড়ে, চলে যাই যদি আমি অন্য এক অন্ধকার আলোর আকাশে, পায়ের অক্ষর যদি মুছে যায়, যদি এই ধুলো মাটি ঘাসে ও পথ, একজন চলে যাবে তবে শুধু, পাবে অনেকের তোমার বুকের কাছে তবু তুমি। কখন যে ক্লান্তি এসে ঘেরে আমাদের, কখন জড়ায় পড়ি অবসাদে সময়ের ফাঁসে, কখন পাতার মতো খসে যাই, হয়ে যাই উত্তর বাতাসে, কখন মাছির মতো আমাদের মৃত্যু এসে নিয়ে যায় কেড়ে, আমরা জানি না কিছু। একদিন ওগো পথ যাই যদি চলে, শীত রাতে স্থির নক্ষত্রের তলে আসে যদি এখনের সময়, মনে হয় যদি ওই আকাশের নক্ষত্রের সাথে শেষ হলে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার তৃপ্তি হয়, শান্তি তবে হয়। সেই কথা কি শুনবে সেই দিন, তখন যে ঘুমায় সকলে, আমার পায়ের পথ পৃথিবীর সে কি তবু কান পেতে রয়। দ্বিতীয় কবিতা অঙ্ক ঘোষের সন্ততি। আবার ফিরে আসে এরকম নিজের মধ্যে ভরে ওঠা দুপুর, যখন মাথার উপর নিকষ কালো মেঘ,
আর অগাধ পাট ক্ষেতের কিনার ঘিরে আমাদের নিঃশব্দ চলা। ছমছমে প্রান্তর জুড়ে খেলনা দুই মানুষ ভেসে ওঠে অডিওটা চলে গেল দাদা। মিউট হয়ে গেছে। এই আকাশ আমাদের ছিঁড়ে নেয় ভিন্ন ভিন্ন ব্যথাময় গ্রামান্তের দিকে। শুধু ধরা থেকে হাত, হাতে হাতে কথা নেই কোনো, চোখে চোখ রাখি তবু কেউ কাউকে দেখতে পাই না। একে মৃত্যু, একে বিচ্ছেদ, নাকি মিলনেরই অপার বিস্তার? একে মুহূর্ত, একে অনন্ত, নাকি এরই নাম সন্তত জীবন? আমাদের মাঝখানে প্রথম বৃষ্টির বিন্দু নীল, আর তুমি নিচু হয়ে তুলে নাও এক মুঠো মাটি, শূন্যে ছড়াও, আর চোখে চোখে না তাকিয়ে বলো, ভেবো না, ভেবো না কিছু, দেখো সব ঠিক হয়ে যাবে। নমস্কার। আমরা পার্থদার রেকর্ড করা আমি দুটি কবিতা পড়ছি। প্রথম কবিতাটি আমি যদি কোনোদিন। আমরা পার্থদার রেকর্ড করা দুটো কবিতা শোনালাম আপনাদের। পার্থদা এখানে উপস্থিত নেই, কিন্তু আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। আমি অবশ্যই তাকে আবার বলবো যে আপনি এত কষ্ট করে আমাদের জন্য রেকর্ড করে দিয়ে গেছেন। আশা করি আপনারা সকলে উপভোগ করেছেন আবৃত্তি দুটি। এবারে আমি বলছি ডক্টর প্রতনু সাহা, আমাদের পারিবারিক বন্ধু। প্রতনু আগের বারেও আমাদের স্মরণ সভায় উপস্থিত ছিল এবং মায়ের সাথে অনেক ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, আমাদের দীর্ঘদিনের পরিচয়। প্রতনু যদি তার কিছু কথা সামান্য আমাদের মধ্যে বলে। প্রতনু। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ক্লিয়ার অডিও। হ্যাঁ, মাসিমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। মৃত্যুর পরে পরে যে স্মৃতিচারণ হয় সেখানে অনেকটাই আবেগ আমাদেরকে আচ্ছন্ন করে রাখে। খুব সঠিকভাবে নৈর্ব্যক্তিকভাবে হয়তো স্মৃতিচারণ আমরা করে উঠতে পারি না। সেই দিক থেকে একটা বছর পার হয়ে এখন বোধহয় আমরা অনেক বেশি অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বোধহয় মাসিমাকে যেন দেখতে পাচ্ছি, তার যাপন কালটাকে আমরা অনেক বস্তুনিষ্ঠভাবে বুঝতে পারছি বা মনে করতে পারছি। এমন নয় যে মাসিমার মৃত্যু ছিল অকাল মৃত্যু। ৮০ বছর পার করে যে কোনো মৃত্যুকে নিশ্চয়ই অকাল মৃত্যু বলা যায় না, বা এমনও নয় যে সেই মৃত্যু ছিল খুব আকস্মিক, কারণ মাসিমা প্রায় বছরখানেক রোগশয্যায় থেকে আমাদেরকে একটা, তার পরিবারবর্গকে একটা মানসিক প্রস্তুতির সময় দিয়ে বিদায় নিয়েছিলেন। অনেকটাই যেন তার ব্যক্তিত্বের সঙ্গে তার চলে যাওয়াটা একটা মানানসই ছিল, মানে কাউকে যেন কোনো যতটা কম সম্ভব অসুবিধার মধ্যে না ফেলে দিয়ে তিনি সবাইকে একটা প্রস্তুতি নেওয়ার সময় দিয়ে সুযোগ দিয়ে তিনি গেছেন। কিন্তু এই কথাগুলো কখনোই কোনো যুক্তি নয় যে তার পরিবারের পক্ষের মানুষজনদের পক্ষে বা তার পরিচিত বর্গের মানুষজনদের পক্ষে শোকাহত না হওয়া। যে কোনো চলে যাওয়াই, সেটা যে বয়সেই চলে যাক, সেটা সবসময় খুব বেদনার। সেইখান থেকে আমি তার
পরিবারের সবাইকে, প্রবুদ্ধ, পল্লব, মীনাক্ষী এবং মীনাক্ষীর মেয়ে, ওর নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং তার এই স্মরণ, পাখি, রাইট, এবং আরো যারা আছেন তাদের সবাইকে আমি চিনি না। মামাকে চিনি, মামিকে চিনি, আরো সজলদাকে দেখতে পাচ্ছি, তাকে তো অনেকদিন ধরেই চিনি। তাদের সবার এই বেদনার শরিক আমিও, এবং তাদেরকে সহমর্মিতা জানাচ্ছি, তার বিশেষত পরিবারবর্গকে। একটা মানুষের স্মরণ সভা মানে শুধু যে সেই ব্যক্তিকে স্মরণ করা তা নয়, আসলে আমার যেটা মনে হয় যে তার সেই যাপনকালের একটা খণ্ডকালকে একটা ফিরে দেখা। একজন মানুষ তো শুধু একজন মানুষ হিসেবে থাকেন না, তিনি একটা সমাজের মধ্যে থাকেন, তার চিন্তা ভাবনা, তার সমাজের সঙ্গে তার যে প্রতিক্রিয়া, সেইগুলো নিয়েই তার একটা ব্যক্তিত্ব তৈরি হয়, তার একটা আত্মপরিচিতি লাভ করে। সেই জায়গা থেকে আমি দু একটা কথা বলতে চাই। তার সঙ্গে, মাসিমার সঙ্গে আমার একটা ছাত্রাবস্থায় খুব কম বয়সে পরিচয় ছিল, বাড়ি গেছি, অনেকেই গেছি, সেটা একটা একরকম ছিল, যেরকমটা হয় বন্ধুর মায়ের বাড়ি, মায়ের কাছে সঙ্গে সম্পর্ক। কিন্তু পরে বড় হয়ে যে সম্পর্কটা হয়েছিল সেইটা নিয়েই আমি বলতে চাই। প্রায় ১ দশকেরও বেশি সময় তিনি আমাদের নৈহাটিতে আসতেন। সে সময় আমরা একটা, আজকের দিনে আমি বলবো এটা আমাদের একটা পাগলামি ছিল। কারণ যখন এখন দেখুন কোনো কিছুই কেউ এখন বিনা পয়সায় কেউ কিছু করে না। কেউ একটু আবৃত্তি শেখাবে পয়সা নিয়ে, গান শেখাবে পয়সা নিয়ে। আমরা সবকিছু পয়সার বিনিময়ে এখন করি, প্রাইভেট পড়ানো। কিন্তু সে একটা তো সময় ছিল যখন আমরা কিছু মানুষকে বিনা পয়সায় পড়িয়ে দেওয়া। তা সেরকমই আমাদের একটা উদ্যোগ ছিল সোপান নৈহাটি, একটু বুদ্ধিগতভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান। সেইখানেই মাসিমা যুক্ত হয়েছিলেন এবং মাসিমার মতো আরো কয়েকজন যুক্ত হয়েছিলেন, যারা প্রত্যেকেই স্বেচ্ছাশ্রম দিতেন, একদম যেটা এক কথায় বলতে গেলে সমাজ সেবা, এবং একেবারে নিঃস্বার্থভাবে সমাজ সেবা। মানে এখন এমনও আপনারা সকলেই জানেন এমন কিছু এনজিও আছে যেখানে সমাজ সেবাটা একটা মুখোশ, তার পেছনে আরেকটা মুখ থাকে আর কি। কিন্তু আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না, কারণ আমি যত না সেখানে স্বেচ্ছাশ্রম দিয়েছি তার চেয়ে অনেক বেশি স্বেচ্ছাশ্রম দিয়েছেন মাসিমা এবং তার সঙ্গে যারা ছিলেন। তবে মাসিমার কষ্ট শিকারটা অনেক বেশি ছিল, ত্যাগটা অনেক বেশি ছিল, এই কারণে তাকে অনেকটা দূর থেকে আসতে হতো, এবং তার বয়সটাও অনেক বেশি ছিল। বেলঘুরিয়া থেকে নৈহাটি দূরত্বটা কম নয়, এবং যে বয়সে উনি আসতেন সেই বয়সটা খুব বিচার্য বিষয়, এবং সেটা 1 বছর 2 বছর নয়, 2004-এর একটু আগে থাকতে শুরু করে 2015 পর্যন্ত 1 দশকেরও বেশি সময়। এই সময়ে শুধু যে এখানে সেই বাচ্চাদের নিয়ে কাজকর্ম তা নয়, আরো তার সঙ্গে সঙ্গে একটা পত্রিকা প্রকাশ হতো, তাতেও দেখতাম মাসিমার খুব আগ্রহ ছিল। এক ভদ্রমহিলা আমি বলছিলেন যে পড়তে খুব ভালোবাসতেন, খুব ঠিক কথা। আমি এটা লক্ষ্য করেছি, মাসিমা বিভিন্ন বিষয়, মানে যেই বিষয়টা হয়তো তার জীবনের সঙ্গে খুব একটা যুক্ত নয়, সেই বিষয়ে ওনার একটা আগ্রহ ছিল, একটা পড়বার আগ্রহ ছিল আর কি। পড়তে খুব ভালোবাসতেন আর কি। ওই কৈশোরক পত্রিকাটাও খুব মন দিয়ে পড়তেন, এবং খুব সুচিন্তিত মতামত জানাতেন আর কি। এবং এই কারণে আমি বলবো যে উনি একজন আধুনিক মনের মানুষ ছিলেন, এই কারণে যে আমরা যখন কম বয়সে ওনার কাছে যেতাম, তখনও যেভাবে উনি আমাদের কাছে প্রাসঙ্গিক ছিলেন বা আমাদের সঙ্গে তখন যেভাবে মিশেছেন, আবার এই প্রায় অনেকটা সময় পেরিয়ে এই শতকের এই প্রথম দিকটায়, তখন আমরাও অনেকটা জীবনের পথ পেরিয়ে এসছি, সেখানেও উনি কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক ছিলেন। তা আমরা তো আধুনিকতা বলতে সেটাই জানি যে সব কালেই যিনি নিজেকে প্রাসঙ্গিক বলে পরিচিতি দিতে পারেন, সেই অর্থে বলবো ওনার এক অর্থে একটা রক্ষণাত্মক বা ঘরোয়া মানুষ ছিলেন একদিক থেকে,
খুব সনাতন মূল্যবোধে বিশ্বাসী ছিলেন, কিন্তু আরেক দিকে একটি আধুনিক মন ছিল, মানে এই দুটোর একটা সংমিশ্রণ ছিল। এটা কিন্তু খুব বিরল, মানে আমরা খুব আধুনিক বা প্রগতিশীল মানুষজনদের জানি, দেখি, সেটা একরকম। আবার আরেক দিকে দেখি খুব রক্ষণশীল মানুষ, খুব কনজারভেটিভ মনোভাবের। তো মাসিমার মধ্যে এটা দুটো দিক ছিল, মানে একটা পা যেমন আমাদের পুরনো ভাবধারা মূল্যবোধে ছিল, তেমনি আরেকটা দিকে হাতটা বাড়ানো ছিল যে নতুন কিছুকে গ্রহণ করবার। এইটা আজকে মানে খুব বিরলই, মানে এরকম মানুষ খুব একটা দেখা যায় না। যাই হোক, আমি নিজেও অনেক প্রথম থেকেই আমি আছি, ওই প্রথম যে উপনিষদের গানটা হচ্ছিল, তো সেই সময় আমি ঢুকেছি ওই 7:53-54 নাগাদ, শুনছিলাম। আমি অনেক ঋদ্ধ হলাম, ওনার একটা দিক জানতাম, আরো অনেক দিক বিভিন্ন জনের থেকে জানলাম, খুব ভালো লাগলো। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবার নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ প্রথম, আলাদা করে তোকে ধন্যবাদ জানানোর কোনো জায়গা নেই, আমাদের বহু বছরের পারিবারিক বন্ধু। আচ্ছা, আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্বে এবারে চলে এসেছি। আমাদের এবারে আমরা গান শুনবো পার্থ দাশগুপ্তর কণ্ঠে। পার্থ আমার অনেক দিনের বন্ধু এবং পার্থর অনেক পরিচয়, সব পরিচয় এখানে, মানে একই সঙ্গে উনি ইঞ্জিনিয়ারিং এর কৃতি ছাত্র, বিভিন্ন মাধ্যমে সাংবাদিকতা করেছেন, টিভি চ্যানেল এবং সর্বভারতীয় সংবাদপত্রে। বর্তমানে উনি একটি সম্ভবত কাউন্সিল, কি বলে, ওই কনসালটেন্সি সংস্থার সঙ্গে যুক্ত। এবং তার থেকেও বড় কথা, পার্থ খুব ভালো গান গায়, দীর্ঘদিন ধরে গান করছে, গান শিখেছে, এবং ওর ইউটিউবে এবং ফেসবুকে মাঝে মাঝেই ওর গান আমরা শুনতে পাই। তো পার্থকে আমি অনুরোধ করছি, পার্থ আপনি আপনার পরিবেশনা শুরু করুন। আমার গলা শোনা যাচ্ছে? হ্যাঁ। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মাসিমাকে কোনোদিন দেখিনি, পরিচয় ছিল না, ফলে এই যে মাসিমা বললাম, আমাদের প্রজন্মে মাতৃস্থানীয় যে কোনো মানুষকে তাকে না চিনলেও মাসিমা বলাটা দস্তুর। আমরা তো পুরনো লোক, অনেক বয়স হলো, তো মাসিমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং প্রবুদ্ধ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে সন্ধ্যায়, এই জন্য আমি প্রবুদ্ধের কাছে খুব কৃতজ্ঞ। আমি ওরই অনুরোধে, প্রবুদ্ধ আমাকে বিশেষ দুটো গান গাইবার জন্য অনুরোধ করেছেন, সে দুটো গান গাইছি পরপর, রবীন্দ্রনাথেরই গান, পূজা পর্যায়ে। প্রথম গানটা 1910 সালে রচনা, রবীন্দ্রনাথের তখন 49 বছর বয়স। আমার খেলা যখন ছিল তোমার সঙ্গে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ, জীবন বহে যেত অশান্ত, খেলা যখন ছিল তোমার সঙ্গে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত, খেলা যখন ছিল তোমার সঙ্গে। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত,
যেন আমার আপন সখার মতো হেসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে, সেই কত না বল খেলা যখন ছিল তোমার সঙ্গে। সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো। সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো। শুধু সঙ্গে তারি নাচতো আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। সেদিন তুমি গাইতে যে সব গান, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশীর। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশীর। তোমার চরণ পারে নয়ন ভরে নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার সঙ্গে, তখন তুমি না কে জানতে। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সঙ্গে। আরেকটি গান গাইছি রবীন্দ্রনাথের, এটা 1914 সালে রচিত। রবীন্দ্রনাথ তখন 53 বছর বয়স। আমার খুব প্রিয় গান, রবীন্দ্র এটাই প্রথমে আমাকে অনুরোধ করেছেন গাইবার জন্য। এক মিনিট। আমার ব্যথা যখন আনে আমার তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকে তারে। আমার ব্যথা যখন আনে আমার তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকে তারে। আমার ব্যথা যখন আনে আমার তোমার দ্বারে। বাহু
পাশের কাঙাল সেরে চলেছে তাই সকল তেজে, আহু পাশের কাঙাল সেরে চলেছে তাই সকল তেজে, কাটার পথে ভাই সে তোমার অভিসারে, আপনি এসে দ্বার খুলে দাও নাকুতারে, আমার ব্যথা যখন আনে আমার তোমার দ্বারে। আমার ব্যথা যখন বাজায় আমার বাজে সুরে, সেই গানের টানে করুণার রইতে দূরে, আমার ব্যথা যখন বাজায় আমার বাজে সুরে, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাগে পাতে সম, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাগে, বাহির হয়ে এসো তুমি অন্ধকারে, আপনি এসে দ্বার খুলে দাও নাকুতারে, আমার ব্যথা যখন আরে আমার তোমার, তখন আপনি এসে দ্বার খুলে দাও নাকুতারে, আমার ব্যথা যখন আরে আমার রুদ্র, আমার একটু বেরোনোর তাড়া আছে বলে আপনাকে তাড়া দিলাম, হ্যাঁ হ্যাঁ, মনে করবেন না। না না ঠিক আছে, আপনি অংশগ্রহণ করেছেন, আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, এবং আপনার তাড়া আছে, আপনি বলেছেন, আপনি যদি আপনি সেক্ষেত্রে আপনি লিড করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, সবাইকে হ্যাঁ। নমস্কার, শুভরাত্রি। আচ্ছা, আমরা পার্থর গান শুনলাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এরপরে আমি দেবারতীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দেবারতী আমার বোনেরই মতো। দেবারতী, তুমি নমস্কার সবাইকে। আমাকে হয়তো আপনারা সবাই চেনেন, কিন্তু দু একজন নাম আমি ঠিক স্পট করতে পারছি না, তাই আমি নমস্কার সবাইকে জানিয়ে আমার পরিচয়টা ছোট করে দিই। আমার প্রথম পরিচয়, আমি প্রফেসর কেডি ব্যানার্জি আর মিসেস স্বাতী ব্যানার্জির ছোট মেয়ে দেবারতী ব্যানার্জি হালদার। আমার এই মানে আমার বাগচি বাড়ির সঙ্গে রিলেশনশিপটা হলো যে আমি তাদের ছোট বউয়ের ছোট বোন, তাই আমি বোধহয় সবাইকার থেকে এখানে ছোট, তাই সবাইকে প্রণাম জানিয়ে বক্তব্যটা একটু ছোট করে রাখবো। প্রথমেই ক্ষমা চেয়ে নিই, সবাই প্রচন্ড ভালো বাংলায় এবং অত্যন্ত মানে হাই স্ট্যান্ডার্ডের বাংলা বলেছেন। আমার বাংলা প্রচন্ড সীমিত, খুব লিমিটেড, এবং সেই জন্য আমি বোধহয় অনেকগুলো মানে ইংরেজি ওয়ার্ড ইউজ করব জাস্ট টু কনভে দি এফেক্ট, যাতে বাংলা ভালো বলতে গিয়ে ভুল এফেক্টটা না কনভে করে দিই। সেই জন্য হয়তো অনেকগুলো ইংরেজি ওয়ার্ড ইউজ করা হয়ে যাবে, আমি আবার আগে থেকে ক্ষমা চেয়ে রাখছি। আমি এইটা জয়েন করলাম যখন আমি জানলাম, দাদাভাই আমাকে বললো যে, তখন আমি ভাবলাম যে এটা জয়েন করতে তো হবে নিশ্চয়ই, এবং শুনতে শুনতেই মনে হলো যে যদি জয়েন করলাম আর দুটো কথাই না বললাম তাহলে আর কি হলো, মানে ব্যাপারটা যে
if it's a walk down memory lane, then I want to be, I want to tell you about my little walk with মণিমা। সেটা নিয়েই বলতে চেষ্টা করব। তো 24 বছর আগে আমার প্রথম মণিমার সঙ্গে দেখা। কি করে? আমি মানে যার বিষয়ে কথা বলছি তাকে আমি মণিমা বলতাম, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, এবার দিদির সঙ্গে যখন মানে প্রদীপ্তদার বিয়ে ঠিক হলো, তখন আমার খুব ইচ্ছে ছিল যে যার সঙ্গে দিদির বিয়ে হবে আমি তাকে দাদা ভাই জামাই দাদা বলবো। কারণ আমার বাবা নিজের বৌদিকে, বড় বৌদিকে, যাকে তিনি মাতৃস্থানীয় মানে দেখতেন, ওনাকে বৌদিদি বলতেন বরাবর। আমার এই নামটা ভীষণ মিষ্টি লাগতো এবং আমি ভেবেছিলাম আমার দিদির যার সঙ্গে বিয়ে হবে আমি তাকে জামাই দাদা বলবো। কিন্তু অ্যাকচুয়ালি যখন বিয়েটা হলো তারপর দেখলাম যে জামাই দাদাটা শর্ট হয়ে হয়তো জেডি হয়ে যাবে এবং জেডিটা প্রচন্ড জব ডেসক্রিপশনের মতন শোনাচ্ছে, সেই জন্য জামাই দাদাটা বলা যাবে না। তখন মোটামুটি মানে রফা হলো যে তাহলে দাদা ভাই বলা হোক। এবার যখন দাদা ভাই হয়ে গেল একবার ঠিক, তখন মানে ডিসিশন যে তাহলে দিদি যে শাশুড়ি আমি তাকে কি বলবো। যেহেতু দিদি আর আমি ছোট থেকে মানে মোটামুটি একসঙ্গে বড় হয়েছি, সেহেতু দিদি যাকে যা বলে ডেকেছে আমিও তাকে তাই বলে ডেকেছি। আই ওয়াজ দ্য সেকেন্ড চাইল্ড, সো অলওয়েজ আ ফলোয়ার। আর যখন দিদিটা ডিসাইড করলো যে দিদি নিজের শাশুড়ি মাকে মণিমা বলে ডাকবেন, তখন ওনার সঙ্গে যখন আমার ফার্স্ট দেখা হলো আমি বললাম, মণিমা আজ পর্যন্ত দিদি যাকে যা বলেছে আমি তাকে তাই বলেছি, আমি কি আপনাকে মণিমা বলে বলতে পারি? তো উনি with all her kindness উনি একবারই রাজি হয়ে গেলেন, বললেন হ্যাঁ একদম নিশ্চয়ই বলবে। তো সেই থেকে আমি ওনাকে মণিমা বলেই বরাবর ডেকেছি। এবং এই ব্যাপারে, এই একই ব্যাপারে দাদাকেও বরাবর মানে প্রবুদ্ধ দাকেও বরাবর দাদাই বলেছি। এবং উনি যে বললেন উনি আমি ওনার ছোট বোনের মতন, সেই অ্যাবসলিউটলি ট্রু। সেই স্নেহটাও আমি ওনার কাছ থেকে পেয়েছি। যাই হোক, আবার সেই মণিমার কথায় ফিরে আসছি। তো মণিমার কাছে সেই থেকে আমার মানে মাঝে মাঝে যখনই হস্টেল থেকে ফিরতাম বা পরে চাকরি সূত্রে বাইরে থাকতাম বলে যখনই ফিরতাম মাঝে দেখা করতে একবার নিশ্চয়ই যেতাম। এবং উনি আমার ঠিক যেটা আমার খুব ভালো লাগে, প্রথম দেখাতেই যেটা আমি বলেছিলাম যে আমার ওই কুরকুরে আলু ভাজা ভীষণ ভালো লাগে। She used to make sure যে আমার ওই কুরকুরে আলু ভাজা যেন নিশ্চয়ই থাকে। আর ওনার হাতের সেই রুই মাছের তরকারি, ওইগুলো ছোট ছোট জিনিস যেগুলো ভীষণ মানে মনেতে থাকে এবং ওগুলো খুব মানে ওগুলো খুব they take us, they become priceless memories. যাই হোক, আই এম শিওর সবাইকারই এরকম আপনাদের আরো অনেক বেশি ভালো ভালো ক্লোজ ইয়ে আছে। তো আমার এটা যে দেখে মানে আমার এগুলো খুব মনে হয় আর কি যখনই। তারপরে তো তারপরে আমার বিয়ে ঠিক হলো এবং যখন আমার বিয়ের সময় উনি বাবা আমন্ত্রণ করলেন এবং উনি she was present for every function। যে আমাদের বাড়ি যেদিন থেকে মানে হলো she was present for every function। ওনার যে এই কমিটমেন্ট, পাশে দাঁড়ানোর, এটা বিরাট বড় লাগতো আমার, যে দারুণ। তারপরে তো আমাদের একটা জীবনের সব থেকে দারুণ ব্যাপার হলো যে খুব খুশি যেটা আমরা হয়েছিলাম, সেটা হয়েছিল পাখির জন্ম। উদিনা যখন জন্মালো আমরা যেন হাতে চাঁদ পেয়েছিলাম, সেই একটা সময় আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। এবং মণিমার সঙ্গে তখনকার সময়গুলোর যে একটা একটা বন্ডিং, সেই সময়গুলো, সেই বন্ডিংটাকে খুবই মানে এখন আরো বুঝি যে কতটা সেই বন্ডিংটা সেই সময়টা স্ট্রং হয়েছিল। যাই হোক, যেটা আমি বলতে চাইছি বারবার, যে ওনার কাছে আমি খুবই স্নেহ পেয়েছি এবং সেই স্নেহর যে মানে সেই স্নেহটা প্রাইসলেস আমার কাছে। হ্যাঁ, তারপরে যেমন মানে বিভিন্ন ইয়েগুলো মাইলস্টোনস ইন লাইফ হতে থাকলো। তারপরে হট করে একটা আমাদের খুব কষ্টেরও সময় হলো যখন আমরা আমার মা প্রথমে এবং বাবাকে পরপর হারালাম। এবং
যখন পুজো করতে বসছি তখন গুরুজনের মধ্যে প্রথম মণিমাকেই প্রণাম করে ওনার পারমিশন নিয়ে পুজো করতে বসেছিলাম। এবং উনি তখন একটা কথা আমাকে বলেছিলেন যে দেবারতী, টাইম অনলি উইল হিল। আজ সেই মণিমাই মানে ওনারই স্মরণ সভা, সেটা যেন একটু ডিফিকাল্ট হয় বিশ্বাস করা, কিন্তু সত্যি কথা বলতে মণিমা খুব স্ট্রং একজন, ওনার খুব পার্সোনালিটি ছিল। উনি খুবই, যা বলা হয়েছে, খুব ওয়েল রেড এবং খুব স্ট্রং ভদ্রমহিলা ছিলেন, এবং সেইটা আমাদের জন্য it's a lesson for us all, মানে it's an inspiration for us all. তো সেই ব্যাস এটাই বলার ছিল। তো মণিমা যেরকম আমাকে বলেছিলেন টাইম অ্যালোন উইল হিল, আমিও সবাইকে বলবো, স্পেশালি দাদা ভাই আর দাদাকে, যে টাইম অ্যালোন উইল হিল। ব্যাস এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দেবারতী, তোমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে তুমি বলেছো। এবারে আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ। আমরা সাধনা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সাধনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাদের অনুষ্ঠানটা একটু দীর্ঘায়িত হচ্ছে। সাধনা বড়ুয়া আমাদের বন্ধু, ও বাচিক শিল্পী এবং ও একটি শ্রুতি নাটক করে, বিথি বিতান বলে একটি আবৃত্তি ও শ্রুতি নাটকের সংস্থা চালায়, অভিনয়ও করে এবং একটা সময় একটি পত্রিকা সম্পাদনা করত, এটার সাথে আমি যুক্ত ছিলাম। সেটি খুবই একটি সমৃদ্ধ পত্রিকা শব্দ বলে, যার কয়েকটি সংখ্যা আজও প্রায় সংরক্ষণযোগ্য হয়ে আছে, এবং তার পুরো কৃতিত্বটাই আমি সাধনা এবং ওর যে হাজব্যান্ড অনিন্দকে দেব। যাই হোক, সাধনাকে আমি আজকে আমন্ত্রণ করেছি। সাধনা আপনি আপনার পরিবেশনা শুরু করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ। প্রথমেই আপনাদের সকলকে শুভেচ্ছা এটাই বলি, কারণ মাসিমাকে আমি দেখিনি, কিন্তু এতক্ষণ শুনতে শুনতে আমার মনে হলো উনি আমার একেবারে কাছেরই মানুষ, আর মায়েদের তো কোনো সংজ্ঞা হয় না। যা হোক, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শোক বলছি লিপিকা কাব্যগ্রন্থ থেকে। বনের ছায়াতে যে পথটি ছিল তা আজ ঘাসে ঢাকা, সেই নির্জনে পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেম, বললেম, মনে পড়ছে, কিন্তু ঠিক নাম মনে করতে পারিনি। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে তাকিয়ে রইলেন। বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেম সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞেস করলেম, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না, গলার হার। দেখলেম সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেম, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন তো আজও ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি দিয়ে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও? লজ্জিত হয়ে বলেছিলেম, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপর কখন ভুলে গেলেন। সে বললে, যে অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি,
আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, এ কি তোমার অপরূপ মূর্তি। সে বললে, এতদিন যা ছিল শোক, আজ তাই হয়েছে শান্তি। এটাই। আপনি কি আর কিছু বলবেন? না না, আর কিছু বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাধনা আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ। আমাদের যারা আমন্ত্রিত হিসেবে এসেছিলেন তারা সকলেই তাদের পরিবেশনা করেছেন, আমাদেরকে মুগ্ধ করেছেন, সুরের মায়াজালে স্নাত করেছেন। আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা আমাদের অনুষ্ঠানটা সমবেত সঙ্গীতের মাধ্যমে শেষ করব, কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সঙ্গীত লিড করার বোধহয় কেউ নেই। ফলে এই রোজ দিনের যোগাযোগ ছিল রে, এইটাই আর কি বল। আর তুই কিছু বলবি? আমার সঙ্গে দেখা হয়নি, কিন্তু উনি আমার বড় পরিচিত মানুষ, উনার লেখা আমি পড়েছি, আর মামুর সঙ্গে তো আলাপ আছে। আমার খুব দুর্ভাগ্য যে ওনার সঙ্গে আমার দেখা হলো না। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত চেয়ে উঠতে পারিনি। যাই হোক, আজকে এইখানে উনার কত কথা শুনলাম, মার মুখেও শুনেছি, খুব ভালো লাগলো। আপনারা ভারী সুন্দর একটা প্রোগ্রাম করলেন, খুব ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ অনিন্দিতা। তাহলে আমরা সমাপ্তি সঙ্গীতের দিকে যাই। আশা করি আর কারোর কিছু বলার নেই। সকলে সম্মতি দিচ্ছেন তো? সুবিধা কিছু বলবে? না, ঠিক আছে, আমি এখন আর পৃথার গান করার কথা ছিল, কিন্তু পৃথা কলকাতায় এসে সামান্য অসুস্থ হয়ে পড়েছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তাই হয়তো করে উঠতে পারলো না। অসুস্থ নয়, আমি গানের বদলে দুকলি পড়ে শোনাতে পারি, যদি তোমরা আচ্ছা, শুনতে চাও। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। দুকলি পড়ে শোনাতে পারি। শিওর Sure. শিওর। ঠিক আছে। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। মামি এদিকে স্মরণ করে জাস্ট রবীন্দ্রনাথ থেকেই দু লাইন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেন কেটেছে দিন খেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নমস্কার। কিছু শোনা যাচ্ছে না কিন্তু।